থ্রি ডাইমেনশনাল কিভাবে স্ট্রাকচার ড্র করতে হয় সেটা তো বলেছিলাম। এটা একটা কোশ্চেন দেওয়া আছে, CH3 CH2 C ট্রিপল বন্ড C CH2 CH3, এই যৌগটার একটা বন্ধন রেখা আঁকা হয়েছে, 1 নাম্বার 2 নাম্বার। প্রশ্ন দেওয়া হয়েছে এই দুটোর মধ্যে কোনটা সঠিক। 1 নম্বরে একটা প্রশ্ন আছে, 2 নম্বরে একটা প্রশ্ন আছে, এই বন্ধন রেখা আছে, দুটোই আঁকা আছে। এইটার কোনটা সঠিক বন্ধন রেখা সেটা প্রশ্ন করেছে। এইটা মনে হয় একটা প্রশ্ন দিয়েছিলে তোমাদের মধ্যে কেউ। আচ্ছা, এইখানে আমি দেখব 1 নাম্বার কার্বন CH3, 2 নাম্বার কার্বন CH2, 3 নাম্বারে C, 4 নাম্বারে ট্রিপল বন্ড C, 5 নাম্বার CH2, আবার 6 নাম্বারে CH3। তো তোমাদের মধ্যে কি মনে হচ্ছে এই প্রথম যৌগটা আর দ্বিতীয় যৌগটা কোনটা সঠিক? প্রথম যৌগটা আমি আরেকবার ড্র করছি, বন্ড লাইন স্ট্রাকচার। এটা কেন CH3, এটা CH2, এখানে C ট্রিপল বন্ড, আবার একটা C, CH2 CH3। এটা 1 নম্বরের ছবিটা দেওয়া আছে। 2 নম্বরের ক্ষেত্রে কি দেওয়া আছে? CH3 প্রথমেই, তারপর CH2, তারপর এইখানে মাঝ বরাবর C ট্রিপল বন্ড C, আবার CH2 CH3। কি মনে হচ্ছে কোনটা সঠিক, 1 নাম্বারটা না 2 নাম্বারটা? দুটোই সঠিক মনে হওয়ারই কথা আর কি। এখানে একটা স্টিরিওকেমিস্ট্রি আছে, সেটা বুঝতে তোমরা পারবে না, এখন বলে দিলে এখনই পেরে যাবে, দেখবে। দেখো এখানে যে কম্পাউন্ডটা আছে 3 নাম্বার কার্বনটাকে দেখো, 3 আর 4, এই 3 আর 4 কার্বনের হাইব্রিডাইজেশন কেউ বলবে আমাকে? 3 নাম্বার কার্বন আর 4 নাম্বার কার্বনের সংকরায়ন? SP। 3 নাম্বার কার্বন আর 4 নাম্বার কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে SP। এখন তোমাদের মধ্যে কেমিক্যাল বন্ডিং পড়া হয়ে গেছে যেহেতু, SP যদি সংকরায়ন হয় তাহলে স্ট্রাকচারটা কি হয়, গঠনাকৃতিটা কি হয়? জানা আছে? SP লাইনার বলে না, কথাটা হচ্ছে লিনিয়ার, LINEAR, লিনিয়ার, বা যাকে বলা হয় সরল রৈখিক। সরল রৈখিক গঠনাকৃতি বলা হয়। এখন তুমি যে প্রথম স্ট্রাকচারটা দেখো, প্রথম স্ট্রাকচারের 3 নাম্বার কার্বনটা আর 4 নাম্বার কার্বনটা কি লিনিয়ার আছে না কৌণিক হয়ে গেছে? দেখো লিনিয়ার আছে কি? এইখানে সংকরায়ন যেহেতু SP, লিনিয়ার হওয়ার কথা, এক সরল রেখায় থাকার কথা, কিন্তু এরকম ভাঁজ হয়ে গেছে। আর এইখানটায় দেখো 3 নাম্বার কার্বনটা 4 নাম্বার কার্বনটা এক সরল রেখায় আছে, আছে না? হ্যাঁ, এইখানটায় লিনিয়ার আছে। যেহেতু এখানে 3 নাম্বার কার্বনটা 4 নাম্বার কার্বনটা SP হাইব্রিডাইজড, তাই এটা সরল রৈখিক হবে, 2 নাম্বার স্ট্রাকচারটা সঠিক হবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? এরকম টাইপের প্রশ্ন কিন্তু জয়েন্ট এন্ট্রান্সে থাকবে, কনসেপ্ট বেসিস কোশ্চেন। এইখানে একটা বলো, দেখো আমি যদি তোমাকে একটা যৌগ আঁকতে দিই যার হাইব্রিডাইজেশন হবে সরল রৈখিক SP, যেমন অ্যাসিটিলিনের সংকেত, অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে এরকম। মিথাইল অ্যাসিটিলিনের সংকেত কি? CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C, এটা মিথাইল অ্যাসিটিলিন। আর একটা যদি এখানে দিয়ে দিই CH3, এটা নাম হচ্ছে বিউট-2-আইন, বিউট-2-আইন। এখানে যে দুটো কার্বন আছে 2 নাম্বার আর 3 নাম্বার কার্বন, এই 2 আর 3 কার্বনটা কিন্তু SP হাইব্রিডাইজড। তাহলে এই কার্বনের সাথে যে রেখাগুলো থাকবে এক সরল রেখায় থাকবে, এক সরল রেখায়। কিন্তু তুমি যদি এরকম এঁকে দাও CH3 এরকম ভাবে C ট্রিপল বন্ড C আর এরকম ভাবে CH3 লেখো, তাহলে এটা রং হয়ে গেল। কারণ এখানে বন্ড অ্যাঙ্গেলটা দেখো কমে গেছে, আর এখানে বন্ড অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি। SP হাইব্রিডাইজ হলে লিনিয়ার স্ট্রাকচার, বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এইখানে 180 ডিগ্রি আছে, এইখানে দেখো এই স্ট্রাকচারটা 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল আছে, কিন্তু এইখানে কি 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল আছে?
নেই। তার মানে এইটা জিওমেট্রিটা ঠিক নেই, ভুল আছে। বন্ড লাইন স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু জিওমেট্রিক্যালি এটা ভুল। কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা অনুযায়ী এটা ঠিক আছে, কিন্তু জিওমেট্রিক্যালি ভুল এটা। এসপি হাইব্রিডাইজড হলে এক সরল রেখায় থাকে, এক সরল রেখায় এইটা আছে, দেখো। এবার বুঝতে পেরেছি? যে বুঝতে পারছিলে না সে বুঝতে পারলে? এইটা দিয়েছে C2H5Hol2CH CH2OH, এটার বন্ড লাইন স্ট্রাকচার ড্র করতে হবে। তার আগে এটা ওপেন করে নি একটু। দেখো C2H5Hol2 আর তারপরে যে কার্বনটা আছে, অ্যাকচুয়ালি এই যে স্টার দিলাম এই কার্বনের সাথে দুটো C2H5 যুক্ত আছে। তাহলে আমি একটা লিখছি, দেখো C2H5, আবার নিচে একটা C2H5 লিখে দিয়েছি। আর এই যে কার্বনটা যেটা স্টার দিলাম সেই কার্বনটা এটা। তার সাথে কি আছে, একটা হাইড্রোজেন আছে, তারপর সিঙ্গেল বন্ড CH2, তারপর OH। যদিও সিঙ্গেল বন্ড দেখাতে হয় না, আমি দেখিয়ে দিলাম। এবার এই C2H5, এই C2H5টাকেও আমি কি করতে পারি, বড় করে লিখতে পারি, যেমন CH3CH2 CH3CH2 করে লিখতে পারি। তাহলে C2H5টাকে যদি আরো ওপেন করি, CH3CH2, এই কার্বনটায় CH আছে, নিচে একটা CH2CH3 করে রেখেছি, তাহলে এটা হয়ে গেল। সামনে আছে কি CH2OH। এবার বন্ড লাইন স্ট্রাকচার ড্র করতে পারবো? তাহলে প্রথমে কি আছে, দেখো CH3 আছে, তাহলে সেইটাকে আমি লিখে দিলাম এরকম একটা। যদিও বন্ড লাইন স্ট্রাকচার এরকম ডট দেওয়ার প্রয়োজন নেই, সিম্পল লাইন টানলেই হয়, আমি তাও টেনে দিচ্ছি 1 2 3 4 আর নিচে 1 2। তাহলে CH3 CH2 CH, নিচে CH2 CH3, ওপরে CH2OH, এরকম দেখতে হবে। দেখো দেখো এবার এইখানটা দেখো CH3 প্রান্তে আছে, CH2 তারপরেরটা, তারপরে তিনটে লাইন আছে, মানে CH, নিচে CH2 CH3 আর এইদিকে CH2OH। ঠিক আছে? আচ্ছা, এরপরে যে টপিকে আসছি আমি, সেটা হচ্ছে টাইপ অফ কার্বন। টাইপ অফ কার্বন বা কার্বনের প্রকারভেদ। আচ্ছা, এখানে একটা কথা বলা নেই, কিন্তু আমি বলে দিই, এখানে যে কার্বনের কথা বলছি সেই কার্বনটা sp3 কার্বন। হ্যাঁ, যে কার্বনের কথা বলছি সেই কার্বনটার সংকরায়ন হচ্ছে sp3। এই sp3 কার্বন কত রকমের হয়? আচ্ছা, 4 ধরনের কার্বন হয়। sp3 কার্বন 4 ধরনের। প্রথম যে কার্বনটাকে, সেটাকে বলছি আমি 1 ডিগ্রি কার্বন। 1 ডিগ্রি, এটাকে বলা হয় প্রাইমারি কার্বন। দ্বিতীয় হচ্ছে 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বন। তিন ডিগ্রি বা টারসিয়ারি কার্বন। আর একদম শেষে হচ্ছে 4 ডিগ্রি বা কোয়াটারনারি কার্বন। কার্বন এগুলো কিন্তু সবারই সংকলন sp3। আচ্ছা, 1 ডিগ্রি কার্বন কাকে বলে? লিখে রাখো, যদি একটি কার্বন পরমাণু হাইফেন দিয়ে, সবগুলোই বলে দিচ্ছি একসাথে, যদি একটি কার্বন পরমাণু হাইফেন এ লেখো, স্মল এ, একটি মাত্র কার্বনের সাথে, একটি মাত্র কার্বনের সাথে, বা হাই অবলিক দিয়ে লেখো, বা কার্বন শৃঙ্খলের সাথে
শৃঙ্খলের সাথে সরাসরি যুক্ত থাকে তাকে 1 ডিগ্রি কার্বন বলে। 1 ডিগ্রি বা প্রাইমারি। বাকিগুলো আমি বলবো, শুধু তোমরা লিখে নেবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিই, এইখানে আছে CH3 সিঙ্গেল বন্ড CH3। দেখো সংকরণের দিক থেকে সবাই sp3। আমি যদি এই প্রথম কার্বনটাকে বলি এই কার্বনটা কত ডিগ্রি, তুমি বলবে 1 ডিগ্রি কার্বন। কারণ কি, এই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত। আর যদি জিজ্ঞাসা করি এই কার্বনটা কত ডিগ্রি, তাহলে এটাও 1 ডিগ্রি, কারণ এই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত সরাসরি। আচ্ছা, এরকম যদি থাকে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, তাহলে এই যে প্রথম কার্বনটা বা লাস্টের যে কার্বনটা, এই প্রথম কার্বনটাও দেখো কতগুলো কটা কার্বনের সাথে যুক্ত, একটা কার্বন বা একটা কার্বন শৃঙ্খলের সাথে যুক্ত। যেহেতু এই কার্বনটা একটা কার্বন পরমাণুর সাথে যুক্ত, তাহলে এই কার্বনটা 1 ডিগ্রি। আর এই লাস্টের কার্বনটাও 1 ডিগ্রি, কারণ এটাও একটা কার্বন বা একটা কার্বন শৃঙ্খলের সাথে যুক্ত। সহজভাবে মনে রাখার জন্য, যদি একটা কার্বন সরাসরি একটা কার্বনের সাথে অ্যাটাচ থাকে তাহলে সেটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন, বা একটা কার্বন শৃঙ্খলের সাথেও থাকলে তাকে 1 ডিগ্রি কার্বন বলবো। বি দিয়ে লিখবে, যদি দুটো কার্বন বা কার্বন শৃঙ্খলের সাথে যুক্ত থাকে, দুটো কার্বন বা কার্বন শৃঙ্খলের সাথে যুক্ত থাকে, তাকে 2 ডিগ্রি বলে। এখন আমি যে এই যৌগটা এঁকেছি, এই দুটো যৌগের মধ্যে একটা 2 ডিগ্রি কার্বনও আছে। বলতে পারবে কোন যৌগটা, প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয় যৌগের কোন কার্বনটা? এই কার্বনটা 2 ডিগ্রি কার্বন। আমি এখানে আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকম শুধু কার্বনগুলোকে আমি দেখেছি, আর হাইড্রোজেনগুলো লিখিনি। হাইড্রোজেনগুলো লিখতে হবে। আচ্ছা, এইখানে যে প্রথম কার্বনটা আছে, যদি এটা CH3 হতো তাহলে কত ডিগ্রি কার্বন হতো? এটা 1 ডিগ্রি কার্বন হতো। যদি এটা CH3 হয়ে যায় তাহলে এটা 1 ডিগ্রি কার্বন। আচ্ছা, আমি সবগুলোকে হাইড্রোজেন দিয়ে স্যাটিসফাই করে দিচ্ছি। তাহলে এই যৌগটার মধ্যে 2 ডিগ্রি কার্বন কোনটা একটু বলবে আমাকে? আমি যদি নাম্বারিং করি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। হ্যাঁ, এই যে 3 নাম্বার কার্বনটা 2 ডিগ্রি কার্বন। এখানে একটা 3 ডিগ্রি কার্বনও আছে। কোন কার্বনটা 3 ডিগ্রি কার্বন? ভেরি গুড, এই যে কার্বনটা আছে সেটা 3 ডিগ্রি কার্বন। আর এরকম 4 ডিগ্রি কার্বনও হয়, যদি একটা কার্বন 4টে কার্বন শৃঙ্খল বা 4টে কার্বনের সাথে যুক্ত থাকে সরাসরি, তাহলে এই মাঝেরটা হয়ে গেল 4 ডিগ্রি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার আছে। 1 ডিগ্রি কার্বন যদি হয় সেটা এরকম দেখতে হবে, ড্যাশ CH3 মতো দেখতে হবে, ড্যাশ হাইফেন CH3। 2 ডিগ্রি কার্বন যদি হয় তাহলে এটা দেখতে হবে CH2, দুদিকে দুটো ড্যাশ থাকবে, এটা 2 ডিগ্রি কার্বন। মিউট করে না একটু। 3 ডিগ্রি কার্বন যদি হয়, 3 ডিগ্রি কার্বন যদি হয় তাহলে এরকম দেখতে হবে CH, আর 3টে হাত থাকবে এরকম। আর 4 ডিগ্রি কার্বন যদি হয় তাহলে কিরকম দেখতে হবে? 4টে হাত থাকবে, মাঝে কার্বন থাকবে, এটা 4 ডিগ্রি। তাহলে আমি কার্বনের ডিগ্রিটা বুঝে নিলাম। কার্বনের ডিগ্রি অনুযায়ী শ্রেণীবিভাগ হয়ে গেল। 4 রকমের কার্বন হয়, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এরকম করে যদি আমি একটা শৃঙ্খল এরকম করে দিই তোমাদের, তাহলে কোনটা কত ডিগ্রি বলতে আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। এরকম বইতে তুমি পাবে প্রচুর পরিমাণে।
এরকম একটা যৌগ আমি এঁকেছি, একটু জুম করে দেখে নাও। আমি নাম্বারিং করে দিচ্ছি ব্ল্যাক পেন দিয়ে। এটা 1 নাম্বার কার্বন, যার সাথে 3টে মিথাইল গ্রুপ আছে। এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, লম্বা চেনটা নিয়েছি আমি। এখন যদি বলি 1 নাম্বার যে কার্বনটা আছে কত ডিগ্রি কার্বন, কেউ বলো দেখি। ভেরি গুড, 4 ডিগ্রি। কারণ এটা 3টে মিথাইল আর একটা হাইপেন সিঙ্গেল বন্ড কার্বনের সাথে যুক্ত। 5 নাম্বার যে কার্বনটা আছে সেটা কত ডিগ্রি, কেউ বলো দেখি। এটা 2 ডিগ্রি কার্বন বা সেকেন্ডারি কার্বন। খুব খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, 3 নাম্বার কার্বনটা কত ডিগ্রি? ভালো করে দেখো, 3 ডিগ্রি বলছো, আর কিন্তু নিচে এটা যে হাইড্রোজেন সেটা দেখোনি তুমি। হ্যাঁ, এটা হাইড্রোজেন আছে, এটা কার্বন না। আমি ইচ্ছা করে এটা নিচের দিকে বন্ডটা টেনে এইচ করেছি, শুধু এইচ। এটা 2 ডিগ্রি কার্বন। বুঝে চোখ চোখ কান খোলা থাকতে হবে একদম। তাহলে এগুলো কত ডিগ্রি আমরা বলে দিতে পারবো, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি বা কোয়াটারনারি কার্বন। এর সাথে সাথে আরেকটা আছে, কার্বনের যেমন শ্রেণী বিভাগ আছে ঠিক একই রকম হাইড্রোজেনও আছে। অ্যান্সার দেওয়ার পর মিউট করে নেবে। কার্বনের যেমন শ্রেণীবিভাগ আছে, হাইড্রোজেনেরও শ্রেণীবিভাগ আছে। কিরকম হাইড্রোজেনের শ্রেণীবিভাগ আছে? 1 ডিগ্রি হাইড্রোজেন, এখানে দেখিয়ে দিচ্ছি অন্য কালারের পেন দিয়ে। 1 ডিগ্রি হাইড্রোজেন, 2 ডিগ্রি হাইড্রোজেন, 3 ডিগ্রি হাইড্রোজেন, 4 ডিগ্রি হাইড্রোজেন হবে কি? দেখে নেবো হবে কি হবে না। আগে কাকে বলে শুনে নাও। 1 ডিগ্রি হাইড্রোজেন কাকে বলে শুনে নাও। 1 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনগুলোকে 1 ডিগ্রি বলে। 2 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে 2 ডিগ্রি বলে। 3 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে 3 ডিগ্রি বলে। 4 ডিগ্রির সাথে কোনো কার্বন থাকে নাকি? হাইড্রোজেন থাকে কার্বনের সাথে? তাহলে 4 ডিগ্রি হাইড্রোজেনের অস্তিত্ব নেই। যেহেতু 4 ডিগ্রি কার্বনের সাথে কোনো হাইড্রোজেন থাকতে পারে না, তাই 4 ডিগ্রি হাইড্রোজেনের অস্তিত্ব নেই, 4 ডিগ্রি কার্বন আছে। এখন তোমাকে একটা যৌগ দিয়ে দিয়েছে, তারপর বলেছে যে এই যৌগতে কতগুলো ধরনের হাইড্রোজেন আছে, অর্থাৎ কতগুলো 1 ডিগ্রি আছে, কতগুলো 2 ডিগ্রি আছে, কতগুলো 3 ডিগ্রি আছে, সেটা বলো। কোশ্চেনটা কি বললাম? নিম্নলিখিত যৌগে কতগুলি 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু আছে। এটা কার্বন দিয়েও দিতে পারে প্রশ্নটা, কত ডিগ্রি, কতগুলো 1 ডিগ্রি, কতগুলো 2 ডিগ্রি, কতগুলো 3 ডিগ্রি, কতগুলো 4 ডিগ্রি কার্বন আছে। যেমন এই যৌগটা তোমাকে পরীক্ষায় দিয়েছে, এই যৌগটা দেওয়ার পর তোমাকে বললো 1 ডিগ্রি কার্বনের সংখ্যা, 2 ডিগ্রি কার্বনের সংখ্যা, 3 ডিগ্রি কার্বনের সংখ্যা, 4 ডিগ্রি কার্বনের সংখ্যা লেখো। তাহলে এটা তুমি বাড়িতে করে দেখে নেবে একবার, কতগুলো 1 ডিগ্রি, কতগুলো 2 ডিগ্রি, কতগুলো 3 ডিগ্রি, কতগুলো 4 ডিগ্রি কার্বন আছে। যদি বলো এই ছবিটা আমি পাঠিয়ে দেবো, তোমরা করে নেবে। আর এখানে আমি একটা যৌগ দিচ্ছি, এটা এখানে এই মুহূর্তেই করব আমরা। এই একটা যৌগ আমি এখানে ড্র করেছি, বন্ড লাইন স্ট্রাকচার ইচ্ছা করেই দিলাম। বন্ড লাইন স্ট্রাকচার দেওয়ার পর এবার তোমাকে জিজ্ঞাসা করলাম, এখানে 1 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা পাশে লিখবো, 2 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা আর 3 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা পাশে আমাকে তোমরা বলবে। আগে 1 ডিগ্রি কেউ বলো আমাকে, কতগুলো হাইড্রোজেন 1 ডিগ্রি আছে। সঙ্গে সঙ্গে বন্ড লাইন স্ট্রাকচার থেকে তুমি যদি বুঝতে অসুবিধা হয়, ওপেন স্ট্রাকচার বা কন্ডেন্স স্ট্রাকচারে চলে যাবে। অনেকেই যারা অনেক শিখে গেছো বন্ড লাইন স্ট্রাকচারে, হাইড্রোজেন নিজে থেকেই বের করে নিতে পারবে। শর্টকাট নিয়ম হচ্ছে প্রথমে ডিগ্রিগুলো লিখে নাও। এটা প্রথম কার্বন 1 ডিগ্রি, এইখানে একটা 1 ডিগ্রি আছে, এইখানে একটা। হ্যাঁ বলো কত?
15। মুস্তাকিম বলছে 15। 1 2 3 4 5, 5টা 1 ডিগ্রি কার্বন আছে, তাহলে 15টা 1 ডিগ্রি হাইড্রোজেন হবে। ভেরি গুড, 15টা 1 ডিগ্রি হাইড্রোজেন আছে। যেহেতু 5টা 1 ডিগ্রি কার্বন, আমি এখানে CH3 আকারে লিখে দিলাম। দেখে নাও গুনে, 15টা 1 ডিগ্রি হাইড্রোজেন আছে, কারণ 5টা 1 ডিগ্রি কার্বন আছে। 2 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে? 2 ডিগ্রি হাইড্রোজেন নেই, 0। 3 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে? একটা। ভেরি গুড, 3 ডিগ্রি একটা কার্বন আছে, আর 3 ডিগ্রি একটা হাইড্রোজেন আছে। আর 4 ডিগ্রি কার্বন আছে বলো একটা। চার ডিগ্রি কার্বন আছে, এই দেখো। এরকম করে তোমাকে পরীক্ষায় দিতে পারে। কি বলছো? হ্যাঁ হ্যাঁ ঠিক, 4 ডিগ্রি একটা কার্বন আছে। হ্যাঁ, এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয়। আচ্ছা, আর একটা কোশ্চেন তোমাদের দিই, খুবই ভালো কোশ্চেন। একটি যৌগ অঙ্কন করো, একটি যৌগ অঙ্কন করো। মিউট করে নাও সবুজ গেঞ্জি। একটি যৌগ অঙ্কন করো যেখানে সমস্ত ধরনের কার্বন উপস্থিত, অর্থাৎ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এবং 4 ডিগ্রি কার্বন উপস্থিত। আচ্ছা, এইটা যদি বলি, অনেকগুলো এরকম যৌগ আঁকা যাবে, অনেকগুলো এরকম যৌগ আঁকা যাবে, কিন্তু সবচেয়ে ছোট, সব থেকে কম কার্বন সংখ্যা, কম কার্বন সংখ্যা বিশিষ্ট, তাহলে একটু ভালো হয়ে গেল, স্পেসিফিক হয়ে গেল। কার্বন সংখ্যাকে মিনিমাম করব, কার্বন সংখ্যাকে মিনিমাম করব, আর 4টে টাইপের কার্বনই দেখাবো, এরকম একটা যৌগের সংকেত ড্র করতে বলেছে। ইউপ্যাক নমেনক্লেচার শিখে দিলে নাম লিখতেও পারবো। তাহলে পারবো তো এরকম কম্পাউন্ড ড্র করতে আমরা? তাহলে প্রথমে 4 ডিগ্রি থেকেই শুরু করে দিই। 1 2 3 4, তাহলে 4 ডিগ্রিটা আমি আগে জেনে গেলাম। এরকম করে ড্র করে আমাকে দেখাবে, যেখানে 4 ডিগ্রি কার্বন থাকবে, 2 ডিগ্রি কার্বন থাকবে, 1 ডিগ্রি কার্বন থাকবে, আর 3 ডিগ্রি কার্বন থাকবে। সবচেয়ে কম সংখ্যক কার্বন নিয়ে করবে। তোমাদের মধ্যে কেউ যদি বলতে চাও একটু বলো, আমি ড্র করব। না, বলো দেখি একজন। বলো। শুনতে পাচ্ছি না গো, তোমার কথা শোনা যাচ্ছে না। কি নাম তোমার? এখানে 1 ডিগ্রি কার্বনও আছে, 2 ডিগ্রি কার্বনও আছে, 3 ডিগ্রি কার্বনও আছে, 4 ডিগ্রি কার্বনও আছে। এর থেকে ছোট ড্র করা যাবে নাকি? যদি করা যায় তাহলে করবে। এই যে যৌগটা ড্র করেছি, এর থেকে ছোট সব কার্বন আছে, এর থেকে ছোট ড্র করা যদি যায় তাহলে করবে। এখানে কার্বন সংখ্যা বললে 1 2 3 4 5 6 7 8টা কার্বন আছে। টোটাল কার্বন হচ্ছে 8টা। এই 8টা কার্বন নিয়ে আমি একটা যৌগ অঙ্কন করেছি, তোমাদের একজন স্টুডেন্টের হেল্প নিয়ে ড্র করা হলো এটা। এখানে 4 ধরনের কার্বন আমি দেখতে পাচ্ছি, কিন্তু এর থেকে ছোট যদি করা যায় তোমরা আমাকে বলবে যে এর থেকে ছোট 7টা কার্বন দিয়ে করা যায় বা 6টা কার্বন দিয়ে করা যায়, তাহলে করে দেখাবে। এই যৌগটাকেই ঘুরিয়ে ফিরিয়ে আমরা করতে পারি, 8টা কার্বন দিয়ে হবে একটা যৌগ। এই যে যৌগটা ড্র করেছি, এখানে কতগুলো কার্বন 1 ডিগ্রি কার্বন আছে, কতগুলো 2 ডিগ্রি আছে, কতগুলো 3 ডিগ্রি কার্বন আছে, কতগুলো 4 ডিগ্রি আছে বের করে নিলে।
কতগুলো 1 ডিগ্রি হাইড্রোজেন আছে, কতগুলো 2 ডিগ্রি হাইড্রোজেন আছে, কতগুলো 3 ডিগ্রি হাইড্রোজেন আছে, একটু এটাও বের করে নিয়ে আমাকে বলে দেবে সংখ্যাগুলো। আর এরকম কিন্তু তোমাদের বইতে এরকম দেওয়া আছে উদাহরণ, যে নিম্নলিখিত কার্বনগুলির ডিগ্রি নির্ণয় করো, কতগুলো 1 ডিগ্রি হাইড্রোজেন, 2 ডিগ্রি হাইড্রোজেন, 3 ডিগ্রি হাইড্রোজেন বইতে কোথায় আছে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ওগুলো করবে বাড়িতে প্র্যাকটিস। আর এক্ষেত্রে এইটা বলো দেখি, কার্বন 1 ডিগ্রি কার্বন কটা আছে এই যৌগতে? 1 2 3 4 5, 5টা আছে। 2 ডিগ্রি কার্বন একটা, 3 ডিগ্রি কার্বন একটা, 4 ডিগ্রি কার্বন একটা। হাইড্রোজেন 1 ডিগ্রি হাইড্রোজেন 15টা, 2 ডিগ্রি হাইড্রোজেন 2টো, 3 ডিগ্রি হাইড্রোজেন একটা। ঠিক আছে? আর এরকম টাইপের প্রশ্ন আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু ছায়া প্রকাশনের বই থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা বইতে উদাহরণ দেওয়া আছে নিচের এই যে যৌগটা, একটু জুম করে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে যে নিচের যৌগগুলি উপস্থিত 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি কার্বনের পরমাণু সংখ্যা নির্ণয় করো, এই বন্ড লাইন স্ট্রাকচার দিয়েছে। আর এখানে দিয়েছে হাইড্রোজেন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু সংখ্যা নির্ণয় করো। আশা করি দেখতে পাচ্ছ, জুম করে স্ক্রিনশট নিয়ে নাও। এই একটা, এই একটা, এরকম বইতে আরো অনেক পাবে, তুমি যেখানে পাবে সেখান থেকে কার্বন সংখ্যা, হাইড্রোজেন পরমাণু নির্ণয় করে নিতে পারো। আচ্ছা, এবার আরেকটা ধরনের প্রশ্ন, কোশ্চেনটা দেবে যে নিম্নলিখিত যৌগে কতগুলো পরমাণু একই তলে অবস্থিত, এরকম টাইপের প্রশ্ন। রিপিট করছি, নিচের অণু বা আয়নগুলির কোন পরমাণুগুলি সর্বদাই একই তলে থাকে, সেম প্লেনে থাকে, মানে এই খাতার ওপরে থাকবে, প্লেনে থাকবে, এরকম প্রশ্ন দেওয়া আছে। কয়েকটা যৌগের উদাহরণ আমি লিখছি, এটা বই থেকেই দিচ্ছি তোমাদের। CH3 CH ডাবল বন্ড CH CH3, CH3 CH ডাবল বন্ড CH CH3, এই যে যৌগটা আছে ইউপ্যাক নমেনক্লেচার শিখে নিলে এর নামটা হচ্ছে বিউটুইন। এই বিউটুইন যৌগে কতগুলো পরমাণু একই তলে আছে? একই তলে মানে এই পেপারের ওপরে আছে, অ্যাবাভ দ্য প্লেন বা বিলো দ্য প্লেনে নেই। এরকম একটা যৌগ দেওয়া হয়েছে। আরেকটা যৌগ দিয়েছে বি C6H5 C ট্রিপল বন্ড C সিঙ্গল বন্ড CN। এইখানে কতগুলো পরমাণু একই তলে আছে? সি দিয়ে আরেকটা যৌগ দিয়েছে CH2 ডাবল বন্ড C ডাবল বন্ড C ডাবল বন্ড CH2। ডি 4 নম্বর যৌগ CD হোল 3 C প্লাস। ই Cl সিঙ্গল বন্ড বেনজিন রিং আছে একটা, ফিনাইল রিং CH2 প্লাস। ডি এর ফর F, সরি F Cl3C সিঙ্গল বন্ড CH ডাবল বন্ড C সিঙ্গল বন্ড CH2 মাইনাস। আর লাস্ট হচ্ছে G
CH3 হোল টু N সিঙ্গেল বন্ড বেঞ্জিন বা ফিনাইল বলতে পারি, এটা ডাবল বন্ড অল্টারনেটিভও দিতে পারি, গোল করেও দিতে পারি, সিঙ্গেল বন্ড NO2। এই যে কতগুলো ড্র, 1 2 3 4 5 6 7, এরকম আরো অনেক আছে, যত খুশি ড্র করতে পারি এরকম যৌগ। কোশ্চেন কি দিয়েছে, এই যৌগগুলোতে কতগুলো পরমাণু একই তলে অবস্থান করবে, সেম প্লেনে আছে। তাহলে এটা একটু সহজ করে দিই, তোমাদের একটা নিয়ম শিখিয়ে দিই। লেখো, স্টার দিয়ে লেখো। sp3 পরমাণুর সাথে, পরমাণু বলতে এখানে কার্বনই থাকবে, হ্যাঁ, কার্বন পরমাণুর সাথে বা পরমাণুর সাথে সরাসরি যুক্ত দুটি পরমাণু, আন্ডারলাইন করলাম, দুটি পরমাণু একই তলে থাকে। এটা 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম, sp2 কার্বন পরমাণুর সাথে সরাসরি যুক্ত সমস্ত পরমাণু, আন্ডারলাইন করবে, সমস্ত পরমাণু একই তলে থাকে। 3 নাম্বার, sp পরমাণু বা কার্বন পরমাণুর সাথে সরাসরি যুক্ত সমস্ত পরমাণু একই সরল রেখায়, একই সরল রেখায় যদি থাকে তাহলে তো একই তলে থাকতেই হবে, তথা একই তলে থাকে। সহজ হয়ে গেল, এই 3টে নিয়ম যদি জেনে যাই তাহলে সহজ হয়ে গেল আমাদের। তাহলে তোমাকে এই যে যৌগগুলো দিয়েছি আমি, সেই যৌগগুলো দেখে নিতে হবে, সংকরায়নগুলো দেখে নিতে হবে। সংকরায়ন যদি দেখে নাও তাহলে কতগুলো পরমাণু একই তলে আছে বলে দিতে পারবে। তাহলে আমি প্রথমে এই যৌগটাকে নিলাম, সেই এই যৌগটাকে আমি একটু এখানে ড্র করছি। দেখো, এই দুটো স্টার দিলাম যে কার্বনের মাথায়, তাদের হাইব্রিডাইজেশন কি আছে বলো দেখি। sp2, তাহলে sp2 স্ট্রাকচার হচ্ছে এরকম, ট্রাইগোনাল প্লানার, কেমিক্যাল বন্ডিং পড়ে নিয়েছো। sp হাইব্রিডাইজ থাকলে স্ট্রাকচারটা হয় ট্রাইগোনাল প্লানার, প্লানার মানে একই তলে। তাহলে এরকম বন্ড থাকবে, যে স্টার দিয়েছি যে কার্বনটা আবার স্টার দিয়ে দিলাম, নিচে লিখে দিতে পারো sp2 sp2। তাহলে এর সাথে বন্ধনে যুক্ত আছে কে আছে, দেখো, একটা হাইড্রোজেন আর একটা কার্বন আছে, এর সাথে একটা হাইড্রোজেন আর একটা কার্বন আছে। তাহলে কি প্রশ্ন 2 নম্বরটা কি দেওয়া আছে পয়েন্ট, sp2 কার্বন পরমাণু বা পরমাণুর সাথে যুক্ত সমস্ত পরমাণু একই তলে থাকে। তাহলে দেখো, এই যে 1 2 3 4 এরা সরাসরি কার্বনের সাথে যুক্ত আছে sp2, তাহলে এরা সবাই একই তলে থাকবে। এখন এই যে কার্বনটা আছে, এইখানে 3টে হাইড্রোজেন আছে দেখো, আর এইখানেও 3টে হাইড্রোজেন আছে। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে এই কার্বনটা সংকরায়ন আর এই কার্বনটা সংকরায়ন কি, sp3, তাহলে sp3 আছে। তাহলে sp3 সাথে যদি দেখি আমি, তাহলে এই কার্বনের সাথে নিশ্চয়ই আবার এই উপরের দিকে কার্বন যুক্ত, আর এই কার্বনের সাথে এই উপরে কার্বনটা যুক্ত, এটা অলরেডি একটা প্লেনে আছে। এখন এই যে 3টে হাইড্রোজেন আছে এই কার্বনের সাথে যুক্ত, তোমাদের কি মনে হবে যে এই কার্বনের 3টে হাইড্রোজেন আর এই কার্বনের 3টে হাইড্রোজেনের মধ্যে কটা একই তলে থাকবে? দুটো। যেমন আমি একটু এইটাকে হোল্ড রেখে এইখানে একটা জিনিস বলছি, হোল্ড রেখে মানে ভিডিওটা হোল্ড রাখছি না, এই জিনিসটাকে একটু রেখে দিই। আমি এরকম তোমাকে একটা যৌগ দিলাম CH3 সিঙ্গেল বন্ড CH3,
তাহলে এই কার্বনের সংকরায়ন কি? sp3, আর এই কার্বনের সংকরায়ন sp3। এখন হওয়া উচিত কি? এই কার্বনের সাথে যুক্ত দুটো পরমাণু একই তলে, আর এই কার্বনের সাথে যুক্ত দুটো পরমাণু একই তলে। আমি স্ট্রাকচারটা এরকম ড্র করেছি, 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। মনে পড়ছে 3D স্ট্রাকচারটা? এই ইথেনের স্ট্রাকচার উপরে ড্র করলাম। এখন তুমি চোখে দেখতেই পাচ্ছ যে এই কার্বনটা sp3, এর সাথে একটা হাইড্রোজেন একই তলে আছে, আর এখানে কার্বনটা অ্যাটাচ আছে, কার্বনটা একই তলে। অর্থাৎ আমি যেটা ব্ল্যাক কালারে করে দিচ্ছি, এই হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, এই সিঙ্গেল বন্ড, এই কার্বন, এই কার্বন, আর এই হাইড্রোজেন, এই 1 2 3 4 এরা একই তলে থাকবে। বাকিগুলো একটা বিলো দ্য প্লেন, অ্যাবাভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন, অ্যাবাভ দ্য প্লেন। হওয়া উচিত ছিল এটাই। কিন্তু এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তো এরা রোটেশন করতে পারে, রোটেশন। কার্বন আর কার্বন সিঙ্গেল বন্ড দেখবে তোমাদের কেমিক্যাল বন্ডিং এ পড়েছো, কার্বন কার্বন সিগমা বন্ধনে ফ্রি রোটেশন হয়, মুক্ত ঘূর্ণন, মনে আছে? অবাধ ঘূর্ণন। অর্থাৎ এই কার্বনটাও রোটেট করবে স্পিনের মতো, আর এই কার্বনটাও রোটেট করবে। যদি রোটেশন হয় তাহলে এই তিনটে হাইড্রোজেন কি একই তলে থাকবে কোনোদিন? আর এই যে কার্বন আছে এইটা কি একই তলে থাকবে? না, থাকবে না। এই রোটেশনের জন্য যদিও হওয়ার কথা কি sp3 কার্বন পরমাণুর সাথে সরাসরি যুক্ত দুটো পরমাণু একই তলে থাকে, এটা শুধুমাত্র মিথেনের ক্ষেত্রে খাটবে। কার ক্ষেত্রে খাটবে? মিথেনের ক্ষেত্রে। মিথেন ছাড়া আর খাটবে না যদি রোটেশন হয়। এখানে তাহলে একটা এক্সট্রা কথা বা স্টার দিয়ে একটা পয়েন্ট লিখে রাখো, যদি মুক্ত ঘূর্ণন না হয়, ফ্রি রোটেশন না হয়। আর যদি ফ্রি রোটেশন হয় তাহলে কিন্তু পরমাণুগুলো যেটা শুধু sp3 শুধু সেটাই থাকবে একই তলে, বাকিগুলো সব ঘুরতে থাকবে। তাহলে এইখানে কিন্তু রোটেশনের জন্য, ফ্রি রোটেশনের জন্য এই যৌগটা ইথেন যৌগে দুটো কার্বন পরমাণু শুধু একই তলে থাকে, বাকিগুলো 6টা হাইড্রোজেন একই তলে থাকে না। এখন যদি এই হাইড্রোজেন 3টে আর এই হাইড্রোজেন 3টের কথা বলি তাহলে কি হবে? এরাও রোটেশন করবে, ঠিক আছে? এরাও রোটেশন করবে। তাহলে শুধুমাত্র তলে থাকবে কে? আমি এরকম বক্স করে দিলাম, এরকম বক্স করে দিলাম, যেখানে তিনটে হাইড্রোজেন, 6টা হাইড্রোজেনকে বের করে দিলাম বক্স থেকে। এরা একই তলে থাকবে না। যদি কনফিউশন হয়, কারণ এটা একটু পরবর্তীকালে এটা প্রয়োজন হয়, সেই জন্য আমি দুটো কার্বন লিখেছি, ফ্রি রোটেশন কথাটা লিখেছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে লিখতে পারো যে sp3 কার্বনের সাথে যুক্ত একটি কার্বন একই তলে থাকবে, মানে যেগুলো sp3 কার্বন শুধু সেই কার্বন পরমাণুগুলো একই তলে থাকবে। যদি বুঝতে অসুবিধা বা মনে রাখো তাহলেই হবে। এই থিওরি, এই ফর্মুলাটা চেঞ্জ করতে যেও না, এই ফর্মুলাটা চেঞ্জ করতে গেলে অ্যাকচুয়াল যেটা সেটা বোঝা যাবে না। তাহলে এইটা শুধু মাথায় রাখো, যদি ফ্রি রোটেশন হয় মনে রাখবে যে একই তলে থাকার কথা কিন্তু থাকবে না। এইটা বুঝতে কোনো অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞাসা করো, নেক্সট আমি দ্বিতীয়টাতে যাব। আচ্ছা, দ্বিতীয় যে যৌগটা আছে বি, এই বি যৌগটা অলরেডি তোমরা যারা করে নিয়েছো স্ট্রাকচার ড্র করে ফেলেছো নাকি? C6H5 মানে কি? C6H5 মানে হেক্সেন। কি সব ভুলভাল বলছো গো? C6H5 মানে ফিনাইল, যাকে আমরা বেনজিন রিং বলি। যে এরকম ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এটা C6H5।
আর এর সাথে একটা এরকম বন্ড থাকবে, এটা হচ্ছে C6H5। ভালো করে শিখে নাও, C6H5 কে হাইফেন দিয়ে একে বলা হয় ফিনাইল, ফিনাইল গ্রুপ, মনে থাকবে। ফিনাইল গ্রুপকে এরকম লিখতে হয় C6H5 বা এরকম করে ফিনাইল গ্রুপ, বা এই যে আমি ড্র করলাম, বা এরকম করেও ড্র করতে পারি। এই যে হাইফেন দিচ্ছি এটা কিন্তু বন্ড, এটা একটা গ্রুপের সাইন, এটাকে ফিনাইল গ্রুপ বলে। বা এটাকে এরকমও লেখা হয় PH, ফিনাইল। অনেকগুলো শিখিয়ে দিলাম। আর কি লেখা যেতে পারে, এরকম করে ফাই লেখা যেতে পারে, ফাই। এই সমস্ত কিছু একই জিনিস, এটা হচ্ছে ফিনাইল, ফিনাইল। C6H5 এরকম করে বেনজিন লিখতে পারি, PH লিখতে পারি, P⁻H, বা এরকম ফাই লিখতে পারি, এগুলো সব ফিনাইল, যেখানে 6টা কার্বন আর 5টা হাইড্রোজেন থাকে। এই যে যৌগটা, এর সাথে কি আছে, এর সাথে আছে CH3। তাহলে এই যৌগটা C6H5CH3, এটার নাম জানা আছে? কেউ জানো নাম, জানো এর? এবার দেখো তো জানো কি না। সাইক্লো কথাটা আসছে কেন? এটা বেনজিন আছে তো, বেনজিন রিং আছে তো, বেনজিনের মাথায় CH3 আছে, এটার নাম হচ্ছে টলুইন। নামটা জেনে নাও, বিখ্যাত নাম একটা, টলুইন, মনে থাকবে। ইউপ্যাক নাম নয় কিন্তু, ডাক নাম টলুইন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে যৌগটা আছে, এই যৌগে কতগুলো পরমাণু একই তলে থাকে? তোমরাই বলো, আমি শুনবো। আমি একটু ভালো করে স্ট্রাকচারটা ড্র করছি, হাইড্রোজেন গুলোকেও দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে বেনজিনে যে 6টা কার্বন আছে, এদের হাইব্রিডাইজেশন বলে দাও দেখি। বলতে পারছি না। এই কার্বনটা, এই কার্বনটা দেখো sp2, একটা পাই বন্ড আছে, এই কার্বনটা sp2, সমস্ত কার্বন sp2 হাইব্রিডাইজ, সমস্ত কার্বন sp2 হাইব্রিডাইজ। বেনজিনে যে কার্বন আছে 6টা কার্বনই sp2 হাইব্রিডাইজ। তাহলে এই যে আমি এই অ্যাটমগুলোকে বলবো sp2 এর সাথে অ্যাটাচ আছে, তাহলে কি হবে, একই তলে থাকবে তো, এগুলো সব একই তলে আছে। এরপর এই যে কার্বনটা আছে, সেই কার্বনটাও একই তলে আছে। এখন এই কার্বনটা কত হাইব্রিডাইজেশন, sp3। তাহলে এই কার্বনটা আর এই কার্বনটা, নিচের কার্বনটা একই তলে আছে, আর এর সাথে 3টে হাইড্রোজেন আছে। ড্র করেছি দেখো, sp ফ্লাইং ওয়েজ স্ট্রাকচার, সলিড ওয়েজ স্ট্রাকচার। একটা অন দা প্লেন থাকার কথা, এই যে হাইড্রোজেনটা অন দা প্লেন, নর্মাল লাইন টেনেছি দেখো, আর একটা ডটেড লাইন, একটা বোল্ড লাইন। তাহলে এই দুটো হাইড্রোজেন একই তলে থাকবে না, এটা জানি আমরা। আর এইটা একই তলে থাকার কথা, কিন্তু ফ্রি রোটেশন হবে। এই কার্বন আর এই কার্বনে ফ্রি রোটেশন হবে না, এটা ঘুরছে সব সময়। তাহলে কি একটাও একই তলে থাকবে 3টে হাইড্রোজেনের মধ্যে? শুধু এই কার্বনটাকে নিয়ে নিলাম, এই কার্বনটাকে নিলাম, তাহলে এই কার্বনটাকে নিয়ে এই 3টে হাইড্রোজেন বাদ দিয়ে বাকি সবাই একই তলে থাকবে। তাহলে সংখ্যা দেখে নাও, 6টা কার্বন, 7টা কার্বন, আর 5টা হাইড্রোজেন, 7 5 12টা অ্যাটম একই তলে থাকে। আর এই 3টে হাইড্রোজেন যারা রোটেশন করছে তারা একই তলে থাকে না। যদি রোটেশনটাকে আমি স্টপ করে দিতে পারতাম, তাহলে আর একটা হাইড্রোজেন একই তলে থাকতো। এরকম প্রশ্ন করবে যে যদি রোটেশন না হয় তাহলে কতগুলো পরমাণু একই তলে আছে, যদি রোটেশন হয় তাহলে কতগুলো পরমাণু একই তলে আছে। সেই জন্যে আমি এই sp3 সাথে যুক্ত সরাসরি দুটো পরমাণু একই তলে থাকে এই কথাটা লিখিয়েছি।
এরকম ভাবে তুমি করে নিলে আমি আরেকটা দিয়ে তোমাদের অন্য টপিকে যাব। খুব স্টার দিয়ে লিখছি এই জিনিসটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা যৌগ, CH2 ডাবল বন্ড সি ডাবল বন্ড সি ডাবল বন্ড CH2। অর্গানিক কেমিস্ট্রিতে তিনটে ধরনের সিস্টেম আছে, ডাবল বন্ডের তিনটে সিস্টেম আছে। এক, সবগুলোই ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড যাবে। দেখো সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি ডাবল বন্ড সি এরকম করে যেতেই থাকবে, এটা একটা সিস্টেম। আচ্ছা, যদি এরকম সিস্টেম থাকে সি ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড সি, এটা একটা সিস্টেম। অল্টারনেটিভস ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড এরকম, বা সিঙ্গেল ডাবল এরকম সিস্টেম। আর একটা সিস্টেম আছে যে সি ডাবল বন্ড সি সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড সি, লাস্টেরটা আবার ডাবল বন্ড, অর্থাৎ প্রথমে ডাবল বন্ড থাকবে, লাস্টে ডাবল বন্ড থাকবে, সে যতগুলো কার্বনই থাকুক না কেন। একটা সিস্টেম আছে ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল ডাবল সিঙ্গেল, আর একটা সিস্টেম আছে ডাবল 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 ডাবল, এরকম চলতেই থাকবে। এই যে মাঝের যে সিস্টেম, এই সিস্টেমটার নাম হচ্ছে কনজুগেটেড সিস্টেম। কনজুগেটেড সিস্টেম। আর কি বলো? ডাইন, এখানে দুটো ডবল বন্ড দেখছো না, অনেকগুলো ডবল বন্ড আছে। ডাইন মানে দুটো ডবল বন্ড, ডাইন মানে দুটো ডবল বন্ড, এটা ডবল বন্ডের কনজুগেটেড সিস্টেম। ওপরের যে সিস্টেম আছে একে বলা হয় কিউমিউলেটেড সিস্টেম। কিউমিউলেটেড, কিউমিউলেটেড সিস্টেম। আর লাস্টেরটা যেটা আছে, প্রথমে ডাবল লাস্টে ডাবল, এটা বলা আইসোলেটেড সিস্টেম। তাহলে আমি একটা উদাহরণ দিয়েছি, কিউমিউলেটেড সিস্টেমের উদাহরণ দিয়েছি। এখন কিউমিউলেটেড সিস্টেমকে, এরকম ডাবল বন্ড যদি থাকে এদেরকে অ্যালিনও বলা হয়। অ্যালিন, ডাবল 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 এরকম থাকলে অ্যালিন সিস্টেমও বলা হয়। এইখানে তোমার কি মনে হচ্ছে কতগুলো পরমাণু একই তলে থাকবে? এই যৌগটা কতগুলো পরমাণু একই তলে থাকবে? চারটে, 1 2 3 4, আর থাকবে না। এই হাইড্রোজেন দুটো আর এই হাইড্রোজেন দুটো, সমস্ত পরমাণুই বলো না, তাহলেই তো হবে। সমস্ত পরমাণু যদি হাইব্রিডাইজেশন দিয়ে বলি তাহলে সমস্ত পরমাণু, এটা sp2, এটা sp, এটা sp, এটা sp2, সবকটা sp। কি খ্যাপার মতো বলছো? প্রথমটা sp2, দ্বিতীয় লাস্টেরটা sp2, বাকিগুলো sp, মাঝেরগুলো sp। তাহলে নিয়ম অনুযায়ী যা বললাম, যা শেখালাম, সেই নিয়ম অনুযায়ী সমস্ত পরমাণু একই তলে থাকার কথা, কিন্তু এখানে 6টা পরমাণু একই তলে থাকে। হ্যাঁ, একটু মিস্টেক হয়ে গেল, 6টা না, সব 8টা আছে, আমি 6টা বলে দিয়েছি, 8টা পরমাণু একই তলে থাকে। ডবল বন্ডের সংখ্যা 3টে, যদি ডবল বন্ডের সংখ্যা 2টো থাকতো তাহলে কি হতো? তাহলে কটা পরমাণু একই তলে থাকতো? এখানে লিখে রাখতে পারো ডাবল বন্ড সংখ্যা 3, আর এখানে ডাবল বন্ডের সংখ্যা 2।
কি মনে হচ্ছে এখানে কতগুলো পরমাণু একই তলে আছে? 1 2 3 4 5 6 7, 7টা পরমাণু, কিন্তু 7টা পরমাণু থাকে না, এই কটা একই তলে থাকে। আর এই শেষের দুটো হাইড্রোজেন বা প্রথম দুটো হাইড্রোজেনও করতে পারতাম, শেষের দুটো হাইড্রোজেন একই তলে থাকে না। এখানে যে সিস্টেমটা, যে স্টিরিওকেমিস্ট্রিটা বুঝে নাও। তোমরা কোনো অনুষ্ঠানে কাগজ কেটে এরকম ভাবে শিকল তৈরি করো, করেছো কেউ শিকল তৈরি? করেছো তো শিকল তৈরি? এবার দেখো আমি তোমাকে এখানে যে স্টিরিওকেমিস্ট্রিটা শেখাচ্ছি সেটা মন দিয়ে শুনবে খুব। এটা ভেবে না একটা শিকল মানে একটা ডবল বন্ড ভাবো, এর সাথে যদি আরেকটা ডাবল বন্ড থাকে তাহলে কি এরকম ভাবে যুক্ত করা যাবে? না একে এরকম ভাবে যুক্ত করতে হবে? আমি যেরকম ধরেছি এরকমই যুক্ত করতে হবে না? তাহলে একটা শিকলে আরেকটা শিকল যখন পড়াই তখন দেখো এরকম হয়ে যায়, এরপরে তৃতীয় শিকলটা যখন পড়াবো তখন আবার এরকম হয়ে যাবে, তাই না? একটা শিকল এরকম, এর সাথে একটা এরকম হবে পারপেন্ডিকুলার, তারপরেরটা আবার এরকম। যদি ডাবল বন্ড, একটা ডাবল বন্ডের পর আরেকটা কার্বনের পর আরেকটা ডাবল বন্ড থাকে, এই যে ডবল বন্ডটা আছে, এবার আমার হাতটা দেখো, এইটা না এরকম প্লেনে আছে, আর এরপরে যখন এটা নেবো তাহলে এইটা না এইরকম আর বসলো না, এটা এরকম হয়ে গেল, এরকম। তাহলে যদি এরকম হয়ে যায় তাহলে এই হাইড্রোজেনটা বোর্ডের ওপরেই আছে, ডাবল বন্ড আছে, এইটা ঠিক আছে, এই ডাবল বন্ড আছে, কার্বন আছে, কিন্তু এইটা কোথায় চলে গেছে? এরকম হয়ে গেছে ব্যাপারটা। তাহলে এইটা এই দিকে চলে যাবে, এইটা এই দিকে, অর্থাৎ এইটা তোমার ওপর দিকে চলে যাবে। বুঝতে না পারলে বলবে। আর এটা এরকম, বা তুমি বলতে পারো এই যে ওপরে যেটা আছে সেটা ডটেড লাইন দিয়ে দেখালাম আমি, এটাকে ডটেড লাইন দিয়ে দেখালাম, দূরে চলে গেছে, আর এইটা কাছে চলে এসেছে। এটা আর কি সরাসরি বোঝালে ভালো হয়, বোর্ডে অনলাইনে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমি চেষ্টা করছি। এরকম হয়ে গেছে ব্যাপারটা, কারণ এই যে শিকলটা কার্বনের সাথে বন্ডিংটা আছে এটা এরকম হয়ে গেছে, এরকম, আর এটা এরকম হয়ে গেছে। তাহলে এইটা প্লেনে আছে, তাহলে এইটা নিশ্চয়ই দেখো একটা হাইড্রোজেন এইখানে চলে আসবে, একটা হাইড্রোজেন পেছন দিকে চলে যাবে। তোমার কি মনে হচ্ছে এই যে খাঁজটা আছে আমার হাতের, এখানে যদি হাইড্রোজেন থাকে এইটা প্লেনে থাকবে, কিন্তু এইটা কি হবে? এইটা ওই দিকে চলে যাবে, এটা সামনের দিকে চলে আসবে, অর্থাৎ এই যে হাইড্রোজেনটা, লাস্টের হাইড্রোজেনটা আর প্লেনে থাকবে না, লাস্টের হাইড্রোজেনটা প্লেন থেকে বেরিয়ে চলে গেছে, এই দুটো হাইড্রোজেন। বোঝাতে পারছি? প্রথম হাইড্রোজেন দুটো প্লেনেই থাকলো, তাহলে আমি অর্থাৎ শিকল তৈরি করছি, এটা প্লেনে আছে, দেখো যেহেতু কার্বনে এরকম আছে তাহলে এইটা এইখানে আছে, এই প্লেনেই আছে, সমান প্লেনে, কিন্তু এরপরে যখন এইরকম হয়ে যাবে তখন এইটা উপরের দিকে চলে এসছে, এটা নিচের দিকে চলে গেছে, অর্থাৎ এই যে ডবল বন্ড আছে এই কার্বনটা, এখন যদি একটা কার্বন দিয়ে দিই তাহলে প্লেনেই থাকবে, এটা দুজনেই প্লেনে থাকবে, কারণ একটাই ডাবল বন্ড, সবগুলো প্লেনে। কিন্তু এবার যদি আমি আরেকটা কার্বন দিয়ে দিই, আর একটা ডাবল বন্ড দিয়ে দিই, তাহলে এটা দ্বিতীয় শিকল, অর্থাৎ একটা অবজারভারদের থেকে দূরে চলে যাবে, একটা কাছে চলে আসবে, এরকম হয়ে যাবে দেখতে। বুঝতে পারছি ব্যাপারটা? কিন্তু আবার যদি তৃতীয় আরেকটা ডাবল বন্ড দিয়ে দিই আমি, তাহলে দূরে চলে গেল, আরেকটা ডাবল বন্ড দিলে আবার কাছে চলে এলো, অর্থাৎ প্লেনে চলে এলো। হ্যাঁ, চিত হয়ে যাবে, কথাটা ঠিকই বলেছ। এইগুলো সব একই তলে। এটার ক্ষেত্রে এইখানে যে 3 নাম্বার আছে কার্বন, সেটা কিন্তু বাইরে চলে গেল। এটা অ্যালিন সিস্টেমের স্টিরিওকেমিস্ট্রি, কিউমুলেটেড সিস্টেমে, অর্থাৎ আমি এরকম করে বলতে পারি ডবল বন্ডের সংখ্যা যদি অড থাকে, অযুগ্ম বিজোড় সংখ্যক থাকে, তাহলে সমস্ত পরমাণু একই তলে থাকবে। ডাবল বন্ডের সংখ্যা যদি অড থাকে,
বিজোড় থাকে তাহলে সমস্ত পরমাণু একই তলে থাকবে। আর ডবল বন্ডের সংখ্যা যদি জোড় থাকে, ডবল বন্ডের সংখ্যা যদি জোড় সংখ্যক থাকে, ইভেন থাকে, তাহলে শেষের যে দুটো পরমাণু সেটা একই তলে থাকবে না। শেষের দুটো পরমাণু একই তলে থাকবে না। যদি ডবল বন্ডের সংখ্যা জোড় থাকে তাহলে শেষের দুটো পরমাণু একই তলে থাকবে না। এটা ডবল বন্ড দিয়ে যখন বলবে তাহলে এরকম বলবে, ডবল বন্ড দিয়েই বলবে, শিখে নাও ডবল বন্ড দিয়ে। ডবল বন্ডের সংখ্যা যদি বিজোড় থাকে তাহলে সমস্ত পরমাণু একই তলে থাকে, আর ডবল বন্ডের সংখ্যা যখন জোড় থাকবে তাহলে শেষের দুটো একই তলে থাকবে না। যদি আমরা কোনো কিছু বুঝে নিই তাহলে আমাদের কনফিউশন সৃষ্টি হয় না। এখন যদি কার্বন সংখ্যা দিয়ে বলি তাহলেও বলতে পারবো এটা। কার্বন সংখ্যা যদি ইভেন হয় তাহলে সমস্ত পরমাণু একই তলে থাকে। দেখো কার্বন সংখ্যা 1 2 3 4, চারটে কার্বন আছে। কার্বন সংখ্যা দিয়েও বলা যেতে পারে কার্বন সংখ্যা যদি ইভেন হয় তাহলে সমস্ত পরমাণু একই তলে থাকে, আর কার্বন সংখ্যা যদি অড হয় তাহলে শেষের দুটো পরমাণু অন্য তলে থাকে, এরকমও বলতে পারি। ঠিক আছে, এখানে আরো অনেক কিছু শেখার আছে, কিন্তু আমাদের যেহেতু সমস্ত কিছু পড়া হয়নি তাই ধীরে ধীরে শিখতে হবে। রেজোনেন্স পড়ানো হয়নি, রেজোনেন্স যদি আমরা শিখে যাই তাহলে আরো অনেক টাইপের ব্যাপার আছে, প্লেনে থাকবে কি প্লেনে থাকবে না এসব ব্যাপার আছে। লাস্ট আরেকটা করবো নাকি? তোমাদের মধ্যে বলো কোনটা করে দিতে হবে, যতগুলো দিয়েছি একই তলে থাকে। তিনেরটা, তিনের যে যৌগটা দিয়েছি সেটা আমি বলছি। এই তিনেরটা বলে দিলাম না? সিএন আছে নাকি? সিএন, আচ্ছা ডিটা দেখে নি, দাঁড়াও ডি এ কি আছে। আর সিডি, সিডি হোল 3, দেখতে আলাদা রকম বলে মনে হচ্ছে স্যার কি দিলেন সিডি, ডি মানে কি গো? ডয়টেরিয়াম, ভেরি গুড, ডয়টেরিয়াম। সিডি 3 না লিখে সিএইচ 3 লিখলে কি অসুবিধা হতো? একই হতো, একই। তাহলে আমি কার্বন লিখেছি, এই কার্বনটা স্টার দিলাম যাকে কার্বন, তার সাথে তিনটে বন্ড আছে 1 2 3, এটাতে CD3, এটাতে CD3, এটাতে CD3, দেখা যাচ্ছে তিনটেই CD3 আছে। এবার ডি গুলো লিখবো, তার আগে কার্বনের মাথায় প্লাস দিয়েছি। এই যে কার্বন আছে এই কার্বনের সংকরায়ন কেউ বলতে পারবে? কার্বনের মাথায় প্লাস আছে, একে বলা হয় কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নের সংকরায়ন কি কেউ জানো? sp3। কোথা থেকে বললে এটা? হ্যাঁ, পাই বন্ড নেই এখানে, ঠিকই বলেছো। কোনো পাই বন্ড না থাকলে সেটা sp3 হয়, কিন্তু সেক্ষেত্রে দেখবে কোনো কার্বোক্যাটায়ন বা কার্বো অ্যানায়ন কিছু বলিনি আমি। তোমরা যদি এই ফর্মুলাটা শিখে থাকো H সমান হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, তাহলে এখান থেকে এই যে কার্বনটা আমি দেখালাম অ্যারো দিয়ে, সেই কার্বনের এইচ বার করে দেখাও দেখি কেউ। কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন 4, এক্স মানে তিনটে প্রান্তীয় পরমাণু আছে 3, ক্যাটায়ন আছে দেখো সি, তাহলে একটা চার্জ প্লাস আছে, তাহলে 1 মাইনাস করে দিলাম প্লাস 0, তাহলে এইচ এর ভ্যালু কত হয়ে গেল? এইচ এর ভ্যালু হয়ে গেল 3। এইচ এর ভ্যালু যদি 3 হয় সংকরায়ন কি হয়? ভেরি গুড, sp2 হাইব্রিডাইজড। তাহলে এই কার্বোক্যাটায়নের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2।
তাহলে sp2 যদি হয় তাহলে এই যে কার্বনের সাথে বাকি তিনটে কার্বন আছে তারা কি একই তলে থাকবে না? এবার আসছি এর সাথে যে ডি গুলো আছে সেই ডি গুলো কি করবে? এই ডি গুলো রোটেশন হবে, বুঝলে? নাহলে এদের ডি গুলোর মধ্যে একটা ডি আবার তলে থাকতো, কিন্তু যেহেতু রোটেশন হবে সেই জন্য এই ডি গুলো আর প্লেনে থাকবে না। তার মানে টোটাল 4টে পরমাণু একই তলে থাকবে, বাকি এই যে 3, 3, 6, 3, 9 একই তলে থাকবে না। বোঝাতে পেরেছি? একই তলে থাকবে না। ঠিক আছে, এখানে ঠিক আছে, চলে এলাম। তোমাদের প্রশ্ন করলে যে স্যার কখন রোটেশন হবে কি করে বুঝবো? দেখো তুমি যতবারই দেখলে সববারই রোটেশন হচ্ছিল। প্রশ্নটা হওয়ার কথা যে কখন রোটেশন হবে না, কখন স্টপ হয়ে যাবে, সেটা রেয়ার কেস। সেটা এক্সাম্পলটা তোমাদেরকে দিয়ে দিই। CH3 সিঙ্গেল বন্ড সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড NH2, এই যে যৌগটা আছে CH3CONH2, এটা দিয়েছি নাকি উদাহরণে? যদি না দিয়ে থাকি লিখে নেবে CH3CONH2, এটা দিইনি কারণ আছে। CH3C ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড NH2, আর এখানে নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার থাকে। এইখানে তোমাকে প্রশ্ন করেছে যে কতগুলো পরমাণু একই তলে থাকবে, তুমি কি বলবে? সেই আমি বলবো এই কার্বনটা হচ্ছে sp3। কি করে সবগুলো থাকবে তুমি বলে দিলে না বুঝে। এই যে কার্বনটা আছে সেটা হচ্ছে CH3, তাহলে হাইব্রিডাইজেশন sp3। আর এই যে মাঝের কার্বনটা আছে সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। আর এই যে নাইট্রোজেনটা আছে সেই নাইট্রোজেনটা হচ্ছে sp3। হলো sp3 sp2 sp3। এবার বলো দেখি কতগুলো পরমাণু একই তলে থাকবে? চারটে থাকার কথা, চারটে। কারণ কি? এই যে হাইড্রোজেন তিনটে আছে এরা রোটেশন করবে, তার মানে এই কার্বন পরমাণুটা একই তলে থাকবে কিন্তু হাইড্রোজেন তিনটে থাকবে না, রোটেশন করবে। তাহলে একই রকম ভাবে এই যে নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন আছে সেটাও রোটেশন করার কথা। করার কথা মানে বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? করবে না। কেন করবে না শুনে নাও। এইটা রোটেশন করবে না, এটা সিঙ্গেল বন্ড, তো সিঙ্গেল বন্ডে রোটেশন হয়, ডবল বন্ডে হয়? দেখো ডবল বন্ড হয়ে যাবে। এই যে লোন পেয়ারটা আছে না সেই লোন পেয়ারটা ডোনেট করবে এইখানে, আর এই বন্ডটা এইখানে চলে যাবে। এইটার ফলে কি হবে? CH3 সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড ও মাথায় মাইনাস, এখানে ডবল বন্ড NH2 হবে, আর নাইট্রোজেনের মাথায় প্লাস। এই যে ঘটনাটা ঘটালাম, লোন পেয়ারটা ডোনেট করলো, ডবল বন্ড হয়ে গেল, আর এখানে ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড মাইনাসে চলে গেল। একে বলা হয় রেজোনেন্স। লোন পেয়ার ডোনেট করে দিল, ডবল বন্ড হয়ে গেল, এটা বন্ডটা এখানে চলে গেল, মাইনাস হয়ে গেল। এই যে ঘটনাটা ঘটলো, আর এই যে সাইনটা দিয়েছি আমি ডবল হেডেড অ্যারো, এটাকে বলা হয় রেজোনেন্স সাইন। এই রেজোনেন্স হওয়ার ফলে এই যে যৌগটা পেয়েছি সেই যৌগে দেখো কার্বনের সাথে নাইট্রোজেনের একটা ডবল বন্ড চলে এসেছে। এসেছে তো? এই ডবল বন্ড আসার জন্য আর রোটেশন হবে না, হাইড্রোজেনটা একই তলে থাকবে। সেই জন্য এই উদাহরণটা দিইনি আমি, কারণ রেজোনেন্স ব্যাপারটাই বলিনি। তাহলে এই যে ব্যাপারটা আমি ড্র করেছি ডটেড লাইন, সেটা হবে না। সেটা কি হবে? সি সিঙ্গেল বন্ড সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড NH2, এগুলো সব একই তলে থাকবে। শুধু কে থাকবে না? তিনটে হাইড্রোজেন একই তলে থাকবে না। এটা সঠিক অ্যান্সার। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6টা পরমাণু একই তলে থাকবে।
এটা কিন্তু রেজোনেন্সের জন্য হয়েছে। এই যে ডবল বন্ড ক্যারেক্টার যখনই চলে এলো রোটেশনটা স্ট্রিক্ট হয়ে গেল, রোটেশন বন্ধ হয়ে গেল। তাহলে কি দেখলাম যে কখনো কখনো রোটেশন স্টপ হয়ে যায়, রেস্ট্রিকশন হয়ে গেল, রেস্ট্রিক্ট হয়ে গেল রোটেশনটা, কারণ রেজোনেন্সের জন্য। সেই জন্য এই নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেন, সেটাকে রোটেশন দেখালাম না, সেগুলোকেও প্লেনে ধরে নিলাম। বুঝতে পারলে ব্যাপারটা? এই দুটো স্ট্রাকচার ছাড়া আর একটা স্ট্রাকচার আছে, তার নাম হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। সেই স্ট্রাকচারটা অ্যাকচুয়াল স্ট্রাকচার। সেখানে তুমি দেখতে পারবে যে এখানে ডটেড লাইন আছে, ডটেড সিঙ্গেল বন্ডের পর ডট ডট, এখানে ডট ডট লাইন আছে। সেই স্ট্রাকচারটা দেখলে এখানে একটা ডবল বন্ড ক্যারেক্টার চলে আসে, সেই ক্যারেক্টারের জন্য এই রোটেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, রোটেশন বন্ধ হয়ে যায়, হাইড্রোজেনটা একই তলে লেখা হয়েছে। সেই জন্য আমি এই যৌগটা নিয়ে দেখাচ্ছি। বলো। হ্যাঁ, ওইটাই রেজোনেন্স হাইব্রিড। এটা ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস দিয়ে লেখা যাবে। আমি লিখে দেখিয়ে দিই, যেহেতু তোমাদের রেজোনেন্স হয়ে গেছে, তখন এরকম যৌগটা হয়ে যাবে। এই তো নর্মাল স্ট্রাকচার হয়ে গেল। দেখো এখানে একবার ডবল বন্ড দেখতে পাচ্ছ এই যৌগটাতে, আর এটাতে সিঙ্গেল বন্ড আছে। আবার দেখো নাইট্রোজেন কার্বনের সিঙ্গেল বন্ড আছে, আবার এখানে ডবল বন্ড আছে। তাহলে ডটেড লাইন করে দিলাম, ডটেড লাইন। আর এটার মাথায় ডেল্টা প্লাস, আর এটার মাথায় ডেল্টা মাইনাস। এইটা হয়ে গেল রেজোনেন্স হাইব্রিড, আর এইচ বলা হয়। এই স্ট্রাকচারটায় তুমি দেখতে পাচ্ছ যে নাইট্রোজেনটা আর ঘুরবে না, কারণ এখানে ডবল বন্ড ক্যারেক্টার চলে এসেছে।